সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ধাতু, প্রকৃতি এবং প্রত্যয়। এটা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ অংশ। ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু এখান থেকে আসে যে ধাতু, প্রকৃতি এবং প্রত্যয় সম্পর্কে পরীক্ষা আসে। তাহলে প্রথমে ধাতু বা ক্রিয়ার মূল। ধাতু হলো ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। যে ক্রিয়ার মূল অংশ হলো ধাতু। যে ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু আসে যে ধাতু কাকে বলে, যে ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। ক্রিয়ার যে অংশকে বিশিষ্ট করা যায় না, অর্থাৎ ক্রিয়ার যে অংশকে আর বিশ্লেষণ বা ভাঙানো বা ছোট করা যায় না এবং বিশ্লেষণ করা যায় না বা বিশিষ্ট করা যায় না, তাকে ধাতু বলে। যথা কর, খা, যা, ডাক প্রভৃতি। ধাতু তিন প্রকার, অর্থাৎ ক্রিয়ার যে অংশকে তাকে আর বিশিষ্ট করা যায় না তাকে ধাতু বলে। ক্রিয়ার মূলকে বা মূল অংশকে ধাতু বলা হয়। যদি পরীক্ষা আসে ধাতু কি, যে ক্রিয়ার মূল অংশ বা ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। ধাতু তিন প্রকার। ধাতুকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক ধাতু। মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক বা সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক বা সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতুগুলো কি? তাহলে আমরা পেলাম কি, আমাদের এখানে ধাতু হলো, আমরা এই অধ্যায়টায় ধাতু, প্রকৃতি এবং প্রত্যয় নিয়ে আলোচনা করব। তা ধাতু কি? ধাতু হলো ক্রিয়ার মূল। যে ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু আসে, এমসিকিউতে আসতে পারে, রিটেনে আসতে পারে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এটা আসে। এবং ধাতুকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা। যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে তাও আসতে পারে। মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক বা সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতুটা কি? যেই ধাতুকে, আর আমরা ক্রিয়া তো বুঝলাম, করা, যাওয়া, হাওয়া, অর্থাৎ যা দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাকে ক্রিয়া বলে। এই ক্রিয়ার মূল অংশটা হলো ধাতু। যে মৌলিক ধাতু, যেই ধাতুকে আর বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু বলে। যেমন কর, পর, চলো, এগুলো যে কর, পর, চলো, এগুলো হলো যে আমাদের মৌলিক ধাতু। এবং এই যে টিকচিহ্ন দিয়ে ক্রিয়া বোঝানো হয়েছে, যে কর, পর এবং চলো ইত্যাদি হলো আমাদের মৌলিক ধাতু। বাংলা ধাতু কি? কাঠ, কাঁধ, যান, নাচ ইত্যাদি। কাঠ, কাঁধ, যান, নাচ ইত্যাদি হলো যে আমাদের বাংলা ধাতু। যদি আমাদের আসে বাংলা ধাতু কোনটা, তাহলে কাঠ, কাঁধ, যান, নাচ, এগুলো হলো বাংলা ধাতু। এই তিনটা বা চারটা যে দেওয়া আছে দেখবেন এগুলো থেকেই কমন পাবেন পরীক্ষা হলে, যদি এখান থেকে আসে বাংলা ধাতু কোনটা। সংস্কৃত ধাতু ক্রি, গম, দ্রি, গট, স্থা, শতাস্থ আকার ইত্যাদি। পাঠক শব্দটি সংস্কৃত ধাতু যুগে গঠিত। এই পাঠক শব্দটি সংস্কৃত ধাতু যুগে গঠিত। তাহলে আমরা এই যে মৌলিক ধাতুর ভিতরে আর পেলাম কি, বাংলা ধাতু এবং সংস্কৃত ধাতু পেলাম। একটা বিদেশি ধাতু আট, খাট, জম, ডর। তাহলে কোনটা বিদেশি ধাতু? তাহলে আমরা এখান থেকে পেলাম কি, যে মৌলিক ধাতু বুঝতে পারলাম আমরা, যে কর, পর, পরো, চলো ইত্যাদি হলো যে আমাদের মৌলিক ধাতু। আর বাংলা ধাতু হলো যে কাঠ, কাঁধ। পরীক্ষা কিন্তু ম্যাক্সিমাম আসে নিচের কোনটি বাংলা ধাতু? কাঁধ, যান, নাচ, কাঠ। কাঠ, কাঁধ, যান, নাচ মুখস্থ করে ফেলবেন। সংস্কৃত ধাতু যেমন ক্রি, গম, দ্রি, ঘট, স্থা ইত্যাদি হলো শতাস্থ আকার ইত্যাদি হলো আমাদের সংস্কৃত ধাতু। পাঠক শব্দটি সংস্কৃত শব্দযোগে গঠিত। যদি আসে পাঠক শব্দটি কোন শব্দযোগে গঠিত? সংস্কৃত ধাতু যোগে গঠিত। পাঠক শব্দটি সংস্কৃত ধাতু যোগে গঠিত। বিদেশি ধাতু যেমন আট, খাট, জম, ডর, এগুলো হলো আমাদের বিদেশি ধাতু। আট, খাট, জম, ডর ইত্যাদি হলো আমাদের বিদেশি ধাতু, খেয়াল করতে হবে। এবং এগুলো কিন্তু অনেক পরীক্ষা আসে। সাধিত ধাতু, তা মৌলিক ধাতু গেল, এবার সাধিত ধাতু। মৌলিক ধাতু কিংবা কোনো কোনো নাম শব্দের সঙ্গে আ প্রত্যয় যোগে যেই ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে। যে মৌলিক ধাতু কিংবা কোনো নাম শব্দের সঙ্গে আ প্রত্যয় যোগে যেই ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে। যেমন গঠনরীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু আবার তিন প্রকার, যথা নাম ধাতু, প্রযোজক বা নিযন্ত ধাতু এবং কর্মবাচ্য ধাতু। তাহলে আমরা পেলাম যে সাধিত ধাতুটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। সাধিত ধাতুর আবার তিন ভাগে। সাধিত ধাতু কি? মৌলিক ধাতু কিংবা কোনো কোনো নাম
শব্দের সঙ্গে মৌলিক ধাতু অথবা কোনো কোনো নাম শব্দের সঙ্গে আ প্রত্যয় যোগে যেই ধাতু গঠিত হয় তার সাথে একটা প্রত্যয় থাকবে। প্রত্যয়টা আমরা জানি যে শেষে বসে, যে আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে। গঠনরীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু আবার তিন প্রকার। গঠনরীতি বা অর্থের দিক থেকে সাধিত ধাতুকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, যেমন নাম ধাতু, প্রযোজক ধাতু বা নিযন্ত ধাতু এবং কর্মবাচ্য ধাতু। তাহলে নাম ধাতুটা কি? বিশেষ্য, বিশেষণ এবং অনুকর অব্যয়ের পরে আ প্রত্যয় যোগে যেই নতুন ধাতু গঠিত হয় তাই নাম ধাতু। যেমন মুসরানো, এই মুসরা আনো, মুসরানো। হ্যাঁ, বিশেষ্য ও বিশেষণ এবং অনুকর অব্যয়ের পরে আ প্রত্যয় যোগে মুসরানো, এখানে আ প্রত্যয় যোগ আছে মুচরানো। আ প্রত্যয় যোগে যেই শব্দ গঠিত হয় যেমন আ প্রত্যয় যোগে, এটা হলো আমাদের নাম ধাতু। প্রযোজক বা নিযন্ত ধাতু মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে বা অপরকে নিয়োজিত করা অর্থে, প্রেরণার্থে বা অপরকে নিয়োজিত করার অর্থে আ প্রত্যয় যোগে যে করে যোগ করে প্রযোজক বা নিযন্ত ধাতু গঠিত হয়। যেমন কর যোগ আ, করা, কর যোগ আ, করা, অপরকে নিয়োজিত করা, করা, কর যোগ আ, করা। কর্মবাচ্যের ধাতু মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যোগে কর্মবাচ্যের ধাতু সাধিত হয়। যে মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয়, এখানে কি ছিল? মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে বা অপরকে নিয়োজিত করা অর্থে আ প্রত্যয় যোগ করে প্রযোজক বা নিযন্ত গঠিত হয়। আর কর্মবাচ্য ধাতুটা কি? মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যোগে কর্মবাচ্য ধাতু গঠিত হয়। কর্মবাচ্য ধাতুকে প্রযোজ্য বা নিযন্ত ধাতুর অন্তর্ভুক্ত করা হয়। যেমন কাজটি ভালো দেখায় না, যা কিছু হারায় গিন্নি বলে কেসটা বেটাই চোর। এখানে যা কিছু হারায়, এই হারায় হলো কর্মবাচ্যের ধাতু। এই যে কাজটি ভালো দেখায় না, এটা হলো যে আমাদের কর্মবাচ্যের ধাতু, যে মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যোগে, আ প্রত্যয় যোগে দেখায়, আ প্রত্যয় যোগে, যেমন হারায়, এখানে একটা আ প্রত্যয় যোগ আছে এবং এখানে একটা আ প্রত্যয় যোগ আছে, এটা কর্মবাচ্যের ধাতু। এবং কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসে যা কিছু হারায় গিন্নি বলে কেসটা বেটাই চোর, এখানে এই যে হারায় এটা হলো কর্মবাচ্যের ধাতু। আর এই কাজটি ভালো দেখায় না, দেখায়, এটা কর্মবাচ্যের ধাতু। তাহলে আমরা সাধিত ধাতু পেলাম, যে মৌলিক ধাতু কিংবা কোনো নাম শব্দের সঙ্গে আ প্রত্যয় যোগে যেই ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে। যে আ প্রত্যয় যোগে যেই ধাতু গঠিত হয় সেটা হলো সাধিত ধাতু। সাধিত ধাতু তিন প্রকার, যেমন নাম ধাতু, এখানে বিশেষ্য বা সর্বনাম বা অনুকরণের পরে আ প্রত্যয় যোগে। প্রযোজক ধাতু, এখানে মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে আ প্রত্যয় যোগে, কারণ আমাদের সাধিত ধাতুই হলো মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যোগে, কাজী প্রস্তাবের সাথে আ প্রত্যয় যোগ আছে। কর্মবাচ্য ধাতু মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যোগে কর্মবাচ্য ধাতু সোজা, এটা মৌলিক ধাতুর সাথে, এটা মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যোগে, আর এটা মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে আ প্রত্যয় যোগে। প্রযোজক ধাতু বা নিযন্ত ধাতু এবং কর্মবাচ্য ধাতু, এগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসে। যা কিছু হারায়, এখানে হারায় কর্মবাচ্য ধাতু, এখানে হারায় কর্মবাচ্য, হারায়, এখানে একটা আ প্রত্যয় যোগ আছে, দেখায়, এখানে একটা মৌলিক ধাতু কিংবা অন্য কোনো নাম শব্দের সাথে আ প্রত্যয় যোগে। এবার সাধিত ধাতুটাকে হলো আমাদের ভাগ করা হয়েছে তিন ভাগে। একটা হলো যে নাম ধাতু, প্রযোজক বা নিযন্ত ধাতু, এক কর্মবাচ্য ধাতু। এই কর্মবাচ্য ধাতুর এই যে উদাহরণগুলো দেখলাম, এগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসে। এরপর আমরা যাই যৌগিক বা সংযোগমূলক ধাতু। বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পরে অব্যয়ের সঙ্গে কর, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতু সংযুক্ত হয়ে যে যৌগিক বা সংযোগমূলক ধাতু, মৌলিক, যৌগিক বা সংযোগমূলক ধাতু গঠিত হয়। যেমন যোগ, বিশেষ্য, যোগ, কর, যোগ কর, যৌগিক ধাতু। যোগ হলো বিশেষ্য, আর এর সাথে কর অর্থাৎ মৌলিক ধাতু যোগ করে যোগ কর, এটা যৌগিক ধাতু। বাংলা ভাষায় ব্যবহৃত কতগুলো অধাতু হলো আ, আস, ন, বট, থাক প্রভৃতি। যে বাংলা ভাষায় ব্যবহৃত কতগুলো অসম্পূর্ণ বা পঙ্গু ধাতু হলো, যদি পরীক্ষা আসে আ, এখানে কিন্তু ক্রিয়ার চিহ্ন, এটা আছো, আস, ন, বট, থাক ইত্যাদি হলো যে আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত কিছু অসম্পূর্ণ বা পঙ্গু ধাতু।
আ আচ ন বট থাক ইত্যাদি। তাহলে আমরা ধাতুগুলো সম্পর্কে কিন্তু ধাতু সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম যে ধাতু হলো ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। ধাতুকে 3 ভাগে ভাগ করা আছে, মৌলিক ধাতু, সাধিত ধাতু আর হলো আমাদের যৌগিক বা সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতু হলো যে ধাতুকে আর বিশ্লেষণ করা যায় না সেটা মৌলিক ধাতু, যেমন কর, পর, চল ইত্যাদি মৌলিক ধাতু। বাংলা ধাতু হলো যে কাঠ, কাদ, জান, নাস, এটা বাংলা ধাতু। সংস্কৃত ধাতু হলো যে ক্রি, গম, ধ্রি, গট, স্থা, শতস্থাকার ইত্যাদি হলো যে সংস্কৃত ধাতু। বিদেশি ধাতু হলো আট, খাট, জম, ডর, এটা হলো আমাদের বিদেশি ধাতু। এরপর আমাদের আসছে সাধিত ধাতু। সাধিত ধাতু হলো যে মৌলিক ধাতু কিংবা অন্য কোনো নাম শব্দের সাথে আপত্যায় যোগে, আপত্যায় যোগে প্রত্যয়টা আমাদের পরে বসে, কিন্তু আপত্যায় যোগে যেই ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে। গঠনরীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু 3 প্রকার, যেমন নাম ধাতু, এখন বিশেষ্য বা বিশেষণ বা অনুকর অব্যয়ের পরে আপত্যায় যোগ হবে। তারপরে আমাদের প্রযোজক বা নিযন্ত ধাতু, এখানে মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে অপরকে নিয়োজিত করা অর্থে আপত্যায় যোগ হবে। আর কর্মবাচ্য ধাতু, এখানে মৌলিক ধাতুর সাথে আপত্যায় যোগে কর্মবাচ্য ধাতু, যেমন যা কিছু হারায়, গিন্নি বলে কেষ্টা বেটাই চোর, এখানে হারায় এটা হলো কর্মবাচ্যের ধাতু। তারপরে কাজটি ভালো দেখায় না, এখানে দেখায় কর্মবাচ্যের ধাতু। আর করা, করযোগ আ করা, এটা হলো প্রযোজক বা নিযন্ত ধাতু। তার মুচড়ানো, এটা হলো আমাদের নাম ধাতু। প্রত্যেকটাই অর্থাৎ সাধিত ধাতুতে প্রত্যেকটাই আপত্যায় যোগ থাকে মৌলিকের ধাতুর সাথে। যৌগিক বা সংযোগমূলক ধাতুটা কি? বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতু যুক্ত হয়ে সংযুক্ত হয় যৌগিক বা সংযোগমূলক ধাতু গঠিত হয়। যেমন যোগ, যোগ কর, এটা যৌগিক ধাতু। তা যোগ হলো বিশেষ্য আর কর তো আমাদের ক্রিয়া। বাংলা ভাষায় ব্যবহৃত কতগুলো অসম্পূর্ণ বা পঙ্গু ধাতু হলো আ, আস, ন, বট, থাক প্রভৃতি, এগুলো আমাদের ধাতু। এরপর আমরা প্রকৃতি সম্পর্কে জানবো। এরপর আমরা জানবো কি প্রকৃতি সম্পর্কে, যে প্রকৃতিটা কি। আমাদের আজকের যে আলোচনা হবে ধাতু, প্রকৃতি এবং প্রত্যয়। তাহলে আমরা ধাতু সম্পর্কে জানলাম, প্রকৃতিটা কি? শব্দ বা ধাতুর মূলই প্রকৃতি। আমরা এবারে করছিলাম যে ক্রিয়ার মূলকে বলে কি? ক্রিয়ার মূলকে বলে ধাতু। আর এই জায়গায় এটা হলো শব্দ ও ধাতুর মূলই হলো আমাদের প্রকৃতি। তাহলে ক্রিয়ার মূল কি? ধাতু। ক্রিয়ার মূল ধাতু, খেয়াল করবেন ক্রিয়ার মূলটা হলো আমাদের ধাতু আর ধাতুর মূল হলো আমাদের প্রকৃতি। ধাতুর মূল কি? প্রকৃতি। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাই প্রকৃতি। এইবার হলো যে আমাদের যেই ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাই প্রকৃতি। প্রকৃতি 2 প্রকার, ধাতু বা ক্রিয়া প্রকৃতি আর নাম প্রকৃতি বা প্রাতিপদিক। প্রকৃতি হলো 2 প্রকার। একটা হলো প্রকৃতি কি? ধাতুর মূল। ধাতুর মূল হলো আমাদের প্রকৃতি। ধাতুটা কি? ক্রিয়ার মূল। ধাতুটা কি? ক্রিয়ার মূল। এখানে ধাতু হলো যে আমাদের ক্রিয়ার মূল, আর ধাতু হলো ক্রিয়ার মূল আর ধাতুর মূল হলো প্রকৃতি। শব্দ ও ধাতুর মূলই হলো প্রকৃতি। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তাই প্রকৃতি। যেই ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়, সব ধাতুর শেষে তো প্রত্যয় যুক্ত হয় না, যেগুলো শেষে প্রত্যয় যুক্ত হয় সেটা প্রকৃতি। প্রকৃতি 2 প্রকার, ধাতু বা ক্রিয়া প্রকৃতি। ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। ধাতু বা ক্রিয়া প্রকৃতি, নাম প্রকৃতি বা প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক। তাই প্রাতিপদিকটা কি? বিভক্তিহীন নাম শব্দ, যেটার সাথে বিভক্তি যুক্ত হয় না, সেই বিভক্তির নাম শব্দটা হলো প্রাতিপদিক। আর ধাতু হলো যে ক্রিয়া প্রকৃতি। ধাতু বা ক্রিয়া প্রকৃতি, এটা হলো ক্রিয়ার মূলকে হলো ধাতু। তা ধাতু প্রকৃতি 2 প্রকার, একটা হলো যে ধাতু বা ক্রিয়া প্রকৃতি আর নাম প্রকৃতি বা প্রাতিপদিক। নাম প্রকৃতিকে প্রাতিপদিক বলে। প্রাতিপদিক কি? আমাদের বিভক্তির নাম শব্দকে প্রাতিপদিক বলে। আর আমরা যে এটা ধাতুর মূলে যে প্রকৃতি, ধাতুটা কি? ধাতু হলো ক্রিয়া প্রকৃতি আর বা ক্রিয়া প্রকৃতি, ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। এরপর আমরা আসি প্রত্যয়টা কি? তাহলে আমরা ধাতু শিখলাম, প্রকৃতি শিখলাম। যে ধাতু হলো ক্রিয়ার মূল হলো ধাতু
আর ধাতুর মূল হলো প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, একটা ধাতু বা ক্রিয়া প্রকৃতি, আর একটা নাম প্রকৃতি। আর নাম প্রকৃতির অপর নাম হলো প্রাতিপদিক। আর প্রাতিপদিক কি? বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। এরপর আমরা শিখবো প্রত্যয়। যে প্রত্যয়টা কি? যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। যেই বর্ণ বা বর্ণ সমষ্টি, বর্ণ হতে পারে বা বর্ণ সমষ্টিও হতে পারে, ধাতু বা শব্দের পরে যুক্ত হয়, ধাতুর পরে বসতে পারে এবং শব্দের পরে বসতে পারে, যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। নতুন শব্দ গঠনের উদ্দেশ্যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়, ধাতু বা শব্দের শেষে বা পরে প্রত্যয় যুক্ত হয়। অর্থাৎ শব্দ গঠনের জন্য শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে, শব্দ বা নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি মানে ধাতু, ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। যেমন খেল যোগ না, খেলনা। এখানে খেল হলো আমাদের ক্রিয়া আর না হলো আমাদের প্রত্যয়, খেলনা। ধরি যোগ অ, ধার। তারপর বৃত যোগ ইষ্ণু, বর্ধিষ্ণু। এখানে ইষ্ণু হলো প্রত্যয় আর বৃত যোগ ইষ্ণু, বর্ধিষ্ণু। প্রিয় যোগ ইমন, প্রেম। এখানে প্রিয় যোগ ইমন এটা প্রত্যয় আর প্রিয় হলো আমাদের নাম। তা উদ যোগ বিদ, উদ্ভিদ। এই উদ হলো আমাদের নাম আর বিদ হলো যে আমাদের প্রত্যয়, উদ্ভিদ। যেমন দারিদ্র যোগ জ, এটা হলো দারিদ্র। তাহলে আমরা প্রত্যয় বুঝতে পারলাম কিনা যে যে বর্ণ বা বর্ণ সমষ্টি, একটা বর্ণও বসতে পারে, একটা ধ্বনিও বসতে পারে, বা ধ্বনি সমষ্টি বা বর্ণ সমষ্টিও বসতে পারে। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। নতুন শব্দ গঠনের উদ্দেশ্যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়। অর্থাৎ শব্দ গঠনের জন্য শব্দ বা নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তা হলো প্রত্যয়। এগুলো আমরা দেখলাম। জনতা, প্রত্যাশা, ফ্রণ, উৎকর্ষ, দারিদ্র। উৎকর্ষতা ও দারিদ্রতা প্রত্যয়জনিত অশুদ্ধ, কিন্তু উৎকর্ষতা এবং দারিদ্রতা এটা কিন্তু প্রত্যয়জনিত অশুদ্ধ। যদি পরীক্ষা আসে যে উৎকর্ষতা এবং দারিদ্রতা কি, আমাদের প্রত্যয়জনিত অশুদ্ধ, কারণ আমাদের হবে উৎকর্ষ এবং হবে দারিদ্র, দারিদ্রতা হবে না। প্রত্যয়জনিত অশুদ্ধ কিন্তু এই দুইটি। প্রকৃতি প্রত্যয়জাত শব্দ, এই প্রবৃত্তিটা কি আমাদের, এগুলো সব হলো হচ্ছে আমাদের প্রত্যয়জাত শব্দ। ফুলদানি শব্দের দানির ভাষিক পরিচয় হচ্ছে শব্দ বা তদ্বিত প্রত্যয়। ফুলদানি শব্দের এই যে দানি, এই দানির ভাষিক শব্দ কি, শব্দ বা তদ্বিত প্রত্যয়, শব্দ বা তদ্বিত প্রত্যয়, শব্দটা বা তদ্বিত প্রত্যয় বলা হয় এটাকে। তাহলে আমরা এই প্রত্যয় সম্পর্কে এখান থেকে একটা ধারণা পেলাম আমাদের প্রত্যয় সম্পর্কে। আর কিছু আমার বিভিন্ন পরীক্ষায় আমাদের এই প্রত্যয় সম্পর্কে, এই প্রত্যয়গুলো কিন্তু পরীক্ষায় আসে। প্রত্যয় প্রধানত দুই প্রকার। প্রত্যয় কত প্রকার? দুই প্রকার। একটা কৃত প্রত্যয়, একটা তদ্বিত প্রত্যয়। কৃত প্রত্যয়, একটা তদ্বিত প্রত্যয়। কৃত প্রত্যয় কি, যে বর্ণ বা বর্ণ সমষ্টি ক্রিয়া বা ধাতুর পর যুক্ত হয়, ক্রিয়া বা ধাতুর পর যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃত প্রত্যয় বলে। কৃত প্রত্যয় যোগে গঠিত সাধিত পদকে কৃদন্ত পদ বলে। যদি আসে কৃদন্ত পদ কাকে বলে, তাহলে আমরা বলবো যে কৃত প্রত্যয় যোগে গঠিত সাধিত পদকে আমাদের কৃদন্ত পদ বলে। তাহলে প্রত্যয় দুই প্রকার, একটা কৃত প্রত্যয়, একটা তদ্বিত প্রত্যয়। কৃত প্রত্যয় হলো যে বর্ণ বা বর্ণ সমষ্টি ক্রিয়া বা ধাতুর পর যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃত প্রত্যয় বলে। কৃত প্রত্যয় যোগে গঠিত সাধিত শব্দকে কৃদন্ত পদ বলে। গুরুত্বপূর্ণ কৃত প্রত্যয়ের উদাহরণ, এই যে কৃত প্রত্যয়টা এই টিক চিহ্নটা দেওয়া থাকবে কিন্তু ক্রিয়ার পিছনে। দর্শনীয় দৃশ যোগ অনীয়, দোলনা দুল যোগ না, পাঠক পঠ যোগ অক, সৎ অস যোগ অত, সভাসদ সভা যোগ সদ। আমার যেটা ক্রিয়া সেটাও কিন্তু টিক চিহ্ন দেওয়া থাকবে এরকম। শ্রবণ শ্রু যোগ অন বা অনট, শ্রদ্ধা শ্রদ্ধা যোগ ধা, শ্রো যোগ ধা যোগ আ, শ্রদ্ধা। এটা কিন্তু প্রত্যয়, সন্ধি বিচ্ছেদ না কিন্তু, এটা প্রকৃতি প্রত্যয় কিন্তু। এটা কোনটা প্রকৃতি এবং কোনটা প্রত্যয় সেটা। এবার শব্দটা হলো উক্তি। বস যোগ কর্তা রসিকার, এখানে বস হলো ক্রিয়া প্রকৃতি আর প্রত্যয় হলো এটা। বাঁধন বাদ যোগ অন, এই বাদ হলো ক্রিয়া প্রকৃতি, অন হলো আমাদের প্রত্যয়। ধার ধারি যোগ অ। বক্তব্য বস যোগ তব্য, বস হলো কৃত প্রত্যয়। বিকৃত বি যোগ ক্রি যোগ ত, এই ক্রি হলো আমাদের
এই সে প্রকৃতি, আর ত হলো আমাদের প্রত্যয়। মিশুক মিশ যোগ উক, মুক্তি মুচ যোগ কয়তাক্ত রসিকার, গমন গম যোগ অন, এটা প্রকৃতি, এটা হলো প্রত্যয়। গায়ক গই যোগ নক বা অক। তারপর কাদন কাদ যোগ অন, নায়ক নি যোগ নক অথবা নৈ যোগ অক, মোরক মূর যোগ অক, মুক্ত মুজ যোগ কয়তাক্ত। এইগুলো আমাদের কৃত প্রত্যয়। আমাদের কৃত প্রত্যয় সম্পর্কে আমরা জানতে পারলাম। কৃত প্রত্যয়টা কি? যেই বর্ণ বা বর্ণসমষ্টি ক্রিয়া বা ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃত প্রত্যয় বলে। এগুলো সবই আমাদের কৃত প্রত্যয়। পরীক্ষায় যদি আসে নিচের কোনটি কৃত প্রত্যয়, তখন যদি টিক দেওয়ার না থাকে তাহলে আমি দেখিয়ে বুঝতে পারবো যে মিশুক মিশ যোগ উক, যে মুক্তি মুজ যোগ কয়তাক্ত রসিকার, বিকৃত বি যোগ ক্রি যোগ ত, বারবার পড়লে মুখস্থ যে বক্তব্য, বধ যোগ তব্য, ধার ধারি যোগ অ, বাঁধন বাদ যোগ অন, উক্তি বধ যোগ কয়তাক্ত রসিকার। আমি আবার বলি, এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ না, কিন্তু প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে। কিন্তু তদ্বিত প্রত্যয়, নাম প্রকৃতির সাথে তদ্বিত প্রত্যয় যুক্ত হয়। নাম প্রকৃতির সঙ্গে তদ্বিত প্রত্যয় যুক্ত হয়। এটা স যোগ মূর্ধন্য, কিন্তু এটা মূর্ধন্যস্ব যোগ মূর্ধন্য প্রত্যয় যুক্ত শব্দে মূল স্বরের বৃদ্ধি হয়। এটা যদি এরকম যদি হয়, যেমন বর্ধিষ্ণু, যে মূল স্বরের কি হয়? বৃদ্ধি পায়। কিন্তু এটা এরকম থাকলে তদ্বিত প্রত্যয় নাম প্রকৃতির সাথে তদ্বিত প্রত্যয় যুক্ত হয়। এই ছয় ন প্রত্যয় যুক্ত, যেমন কৃষ্ণ, যেমন ছয় না আছে না, এরকম বর্ধিষ্ণু, এরকম প্রত্যয় যুগে শব্দের মূল স্বরে বৃদ্ধি পায়। গুরুত্বপূর্ণ তদ্বিত প্রত্যয় যেগুলো, যেমন চাকরানি, চাকর যোগ আনি, এখানে চাকর প্রকৃতি আর প্রত্যয় হলো আনি। যেমন জেলে বা জালিয়া, জাল যোগ ইয়া। তারপরে ফলবান, ফল যোগ বান। বৈজ্ঞানিক, বিজ্ঞান যোগ ইসনিক। বাংলাদেশি, বাংলাদেশ যোগ দীর্ঘই গ্রেটার দেন রস্বই। পার্থিব, পৃথিবী যোগ শয় ন। তারপর তন্নু, তনু যোগ দীর্ঘই। মাছুয়া, মাছ মেছো, মাছ যোগ উয়া। মানব, মনু যোগ শয় না। মাধ্যমিক, মধ্যম যোগ ইসনিক, যে শয় না কিন্তু, মধ্য যোগ ইসনিক। শৈশব, শিশু যোগ শয় না। তন্নি, তনু যোগ দীর্ঘই। মেধাবী, মেধা যোগ বিন। মশারি, মশা যোগ আরি। সাহচর্য, সহচর যোগ জ। এটা হলো আমাদের তদ্বিত প্রত্যয়। সংস্কৃত তদ্বিত প্রত্যয় হলো যে এইটা মনু যোগ, যে মানব, মনু যোগ শয় না, এটা মূর্ধন্য, এটা কিন্তু মূর্ধন্য স যোগ মূর্ধন্য, এটা কিন্তু এটা। প্রত্যয় সাধিত শব্দ বিভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন যে অর্থে ব্যবহৃত হয়, যেমন অবজ্ঞ অর্থে চোর যোগ আ চোরা, এটা অবজ্ঞ অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন জমিদার বা জমিদারি, এটা মালিক অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন পোদ্দারি, এটা বৃত্তি বা ব্যবসা অর্থে বোঝানো হয়েছে। তারপরে আমাদের মাছ, মাছুয়া বা মেছো, এটা উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন পাথর, পাথরিয়া বা পাথুরে, এটা উপকরণে নিমিত্তে অর্থে ব্যবহৃত হয়েছে। যে উপকরণের নিমিত্ত অর্থে ব্যবহৃত হয়েছে, যে উপকরণের নির্মিত অর্থে ব্যবহৃত হয়েছে, যে পাথর, পাথরিয়া, পাথুর, এগুলো বৃত্তি বা ব্যবসা অর্থে বা পোদ্দারি ব্যবহৃত হয়। তদ্বিত প্রত্যয় এবং কৃত প্রত্যয় নির্ণয় করার কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র, আমাদের এখানে 10টি সূত্র আছে। যে শব্দের শেষে ব প্রত্যয় থাকলে, বা শব্দের শেষে যদি ব থাকে, যেমন মানব, এটা শেষে ব আছে, ব থাকলে আপনাদের এই যে মূল শব্দ তারপরে স না, মূর্ধন্য স যোগ মূর্ধন্য, এটা যুক্ত হয়। যেমন মানব, মনু যোগ স ন। তারপরে দানব, দনু যোগ স ন। লাঘব, লঘু যোগ স ন। তারপর শৈশব, শিশু যোগ স ন, এগুলো তদ্বিত প্রত্যয়। তাহলে আমরা এরকমভাবে তদ্বিত প্রত্যয় এবং কৃত প্রত্যয় নির্ণয় করার কতগুলো টেকনিক বা সহজ টেকনিক আমি এই একটা দেখালাম, এরপরে বাকি টেকনিকগুলো আমি দেখাচ্ছি। সূত্র নম্বর 2তে শব্দের শেষে যদি মা থাকে এবং ম প্রত্যয় থাকলে, অর্থাৎ মা থাকে, অর্থাৎ যদি ম থাকে বা ম প্রত্যয় থাকে বা মা থাকে থাকলে শেষে, মূল শব্দ তার সাথে প্লাস ইমন হবে। যেমন নীলিমা, এই নীলিম ময়াকারে মা আছে, তার নীল যোগ ইমন, এটা তদ্বিত প্রত্যয়। যেমন পূর্ণিমা, এখানে পূর্ণ যোগ ইমন, পূর্ণিমা, এটা তদ্বিত প্রত্যয়। তারপর দেরাগিমা, এটা দীর্ঘ যোগ ইমন, এই যে মা আছে বা ম প্রত্যয় আছে, এই জন্য ইমন বসছে, দীর্ঘ যোগ ইমন।
এটা তদ্বিত প্রত্যয়। তারপর মহিমা, মহৎ যোগ ইমন, এই যে মা আছে এই জন্য এটা তদ্বিত প্রত্যয়। তদ্বিত প্রত্যয় যেমন মহৎ তদ্বিত প্রত্যয় শব্দ, এই জন্য তদ্বিত প্রত্যয়। আর হলো যে ইমন, যেমন মা থাকলে বা ম প্রত্যয় থাকলে ইমন হয়। এটা আমি বুঝতে পারলাম যে শব্দের শেষে যদি মা বা ম প্রত্যয় থাকে তাহলে মূল শব্দটা বসবে, তার সাথে ইমন বসবে, যোগ ইমন। তাহলে আমি তদ্বিত প্রত্যয় অথবা প্রত্যয়টাকে আমরা কিভাবে আমরা নির্ণয় করব সেটা আমরা বুঝতে পারলাম যে দ্রাঘিমা, এটার প্রত্যয়ান্ত শব্দটা হবে দীর্ঘযোগ ইমন। সূত্র নম্বর 3, আমাদের শব্দের শেষে যে ইক প্রত্যয় থাকলে মূল শব্দ প্লাস ইস্নিক হবে। যেমন সাহিত্যিক, ক আছে, ইক প্রত্যয় আছে, অর্থাৎ শেষে ক আছে প্রত্যয়। যেমন সাহিত্যিক, সাহিত্য যোগ ইস্নিক, এটা তদ্বিত প্রত্যয়। সামাজিক, সমাজ যোগ ইস্নিক, এই যে ক আছে শেষে, তদ্বিত প্রত্যয়। তারপর হৈমন্তিক, এই জায়গায় ক আছে শেষে, এই জন্য আমাদের ইস্নিক হবে। যেমন হেমন্ত যোগ ইস্নিক, তদ্বিত প্রত্যয়। তারপর ধার্মিক, এ ক আছে, ধর্ম যোগ ইস্নিক, তদ্বিত প্রত্যয়। তাহলে আমরা জানতে পারলাম কি শেষে ইক থাকলে বা ক থাকলে আমার ইসে মূল শব্দ প্লাস ইস্নিক হবে, মূল শব্দ প্লাস নিক, শয়নায় রসিকার, তারপর ক, এটা আমাদের বসবে এবং তার সাথে মূল শব্দটা বসবে। তাহলে আমি সেটা প্রত্যয় নির্ণয় করতে পারবো, এবং কোন প্রত্যয় সেটা তো আমরা বুঝতে পারবো, যে ক্রিয়া থাকলে ক্রিক প্রত্যয়, বাকি সব তদ্বৃত্তি প্রত্যয়, সেটা আমরা বুঝতে পারলাম। আমার সূত্র নম্বর 4, শব্দের শেষে মান প্রত্যয় থাকলে মূল শব্দে মতুব বা সানস বসবে। যেমন কীর্তিমান, এখানে মান আছে, ময়কার মানা মান, কীর্তিমান, যেমন কীর্তি যোগ মতুব অথবা সানস, তদ্বিত প্রত্যয়। তারপর বুদ্ধিমান, বুদ্ধি যোগ মতুব, বুদ্ধি যোগ মতুব বা সানস, তদ্বিত প্রত্যয়। যেমন শ্রীমান, শ্রী যোগ মতুব বা এখানে মান আছে, শ্রী যোগ মতুব বা সানস, তদ্বিত প্রত্যয়। তবে কর্তব্য, বর্তমান, বৃদ্ধ যোগ মতুব বা সানস, এটা কৃত প্রত্যয়, কারণ বৃদ্ধ দিয়ে আমাদের ক্রিয়া বোঝাচ্ছে, এটা কৃত প্রত্যয়। অর্থাৎ যেটার মূল শব্দটা সচরাচর হয় না, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ একটা অর্থ বোঝা যায় না, বা সচরাচর যে শব্দটা ব্যবহার করা হয় না, সেই শব্দটাই কিন্তু কৃত প্রত্যয়। যেমন এই বৃদ্ধ যোগ মতুব, এটা কৃত প্রত্যয়। যেমন বর্ধমান, বৃদ্ধ যোগ মতুব, এখানে বৃদ্ধ দিয়ে কোনো শব্দ বোঝেন, এই জন্য কৃত প্রত্যয়, সহজ টেকনিক। তদ্বিত প্রত্যয় নির্ণয় করার সময় যে মূল শব্দটা থাকে সেটার একটা অর্থ হয়, কিন্তু কৃত প্রত্যয় নির্ণয় করার সময় মূল যে শব্দটা থাকে সেটার একটা অর্থ বোঝায় না। যেমন বর্তমান, যেমন বৃদ্ধ যোগ মতুব, এখানে বৃদ্ধ দিয়ে কোনো অর্থ বোঝায় না, কৃত প্রত্যয়। তাহলে আমরা পেলাম কি শব্দের শেষে মান প্রত্যয় থাকলে বা মান থাকলে মতুব বা সানস বসে, মূল শব্দের পরে মতুব বা সানস বসে। এবং আমরা উদাহরণগুলো দেখলাম, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু এগুলো আপনারা কমন পাবেন এবং ইনশাল্লাহ এটা পড়লেই পারবেন। সূত্র নম্বর 5, শব্দের শেষে বান প্রত্যয় থাকলে, বয়কার বানা বান প্রত্যয় থাকলে মূল শব্দটা বসে প্লাস বতুব বসবে। যেমন দয়াবান, দয়া যোগে বান আছে, বয়কানা বান, দয়া যোগ বতুব, তদ্বিত প্রত্যয়। যেমন পুণ্যবান, পুণ্য যোগ বতুব, তদ্বিত প্রত্যয়। মেহেরবান, যেমন মেহের যোগ বতুব, এটা তদ্বিত প্রত্যয়। মূল্যবান, এই যে বান আছে, মূল্য যোগ বতুব, তদ্বিত প্রত্যয়। তাহলে আমরা পেলাম কি, আমরা সূত্র নম্বর 5 পেলাম যে শব্দের শেষে বান প্রত্যয় থাকলে মূল শব্দ প্লাস বতুব বসবে। এবং যেমন দয়াবান, পুণ্যবান, মেহেরবান, মূল্যবান, এগুলো হলো আমাদের তদ্বিত প্রত্যয়, এবং আমাদের বান আছে দেখে আমাদের মূল শব্দের পরে বতুব বসেছে। সূত্র নম্বর 6, শব্দের শেষে যদি তা প্রত্যয় থাকলে মূল শব্দ বসে, তারপরে 30 বসে। যেমন দাতা, যেমন দা যোগ 30, এটা কৃত প্রত্যয়, কারণ দা যোগ 30, এটা কৃত প্রত্যয়। যেমন তারপর মাতা, মা যোগ 30, এটা কৃত প্রত্যয়। তারপর বিধাতা, বি যোগ ধা যোগ 30, এটা কৃত প্রত্যয়। যেমন বহতা, বহ যোগ 30, এটা তদ্বিত প্রত্যয়। তাহলে আমরা শেষে তা থাকলে আমার 30 বসে, মূল শব্দের পরে 30 বসে আমাদের প্রত্যয় নির্ণয় করতে হয়। ইনশাল্লাহ এটা আমরা বুঝতে পারলাম। সূত্র নম্বর 7, শব্দের শেষে ল প্রত্যয় থাকলে মূল শব্দে প্লাস লজ বসে। যেমন শীতল, শীত যোগ লজ, তদ্বিত প্রত্যয়। শ্যামল, শ্যান যোগ লজ, তদ্বিত প্রত্যয়। তাহলে আমরা পেলাম কি শব্দের শেষে ল প্রত্যয় থাকলে মূল শব্দ বসবে প্লাস লজ বসবে। যেমন শীতল, শ্যামল, এরকমভাবে ল আছে, সব আমাদের প্রত্যয়গুলোতে আমাদের শেষে লজ বসবে, মূল শব্দের পরে লজ বসবে, এবং তারপরে আমাদের প্রত্যয় নির্ণয় করতে হয়। আমাদের 8 নম্বর টেকনিকটা হলো শব্দের শেষে যদি বি প্রত্যয় থাকলে মূল শব্দে প্লাস বিন বসবে, মূল শব্দ বসবে তারপর প্লাস বিন বসবে। যেমন মেধাবী, মেধা যোগ বিন, তদ্বিত প্রত্যয়। মায়াবী, মায়া যোগ বিন,
তদ্বিত প্রত্যয়, তার সূত্র নম্বর 8 এবং খুবই গুরুত্বপূর্ণ এই টেকনিকগুলো যে শব্দের শেষে বি বৈদিকের বি প্রত্যয় থাকলে মূল শব্দে বিন বসে, যেমন মেধাবী মেধা যোগ বিন, বয়রসিকের বিনে বিন, মায়াবী মায়া যোগ বিন মায়াবিন। এরপর আমাদের সূত্র বা টেকনিক 9 নম্বর টেকনিক, শব্দের শেষে অক প্রত্যয় থাকলে মূল শব্দ প্লাস নক অথবা অক হবে, যেমন নায়ক নি যোগ নক অথবা অক কৃত প্রত্যয়, গায়ক গই যোগ নক অথবা অক কৃত প্রত্যয়, যেমন নি আর গই এটা ক্রিয়া বোঝায় এই জন্য কৃত প্রত্যয়, যেমন নায়ক নি যোগ অক এবং গায়ক গই যোগ অক, অর্থাৎ শেষে অক থাকলে আমাদের মূল শব্দ বসে, তারপর নক বা অথবা অক বসে আমাদের প্রত্যয় নির্ণয় করতে হয়। আমার প্রত্যয় নির্ণয় করার লাস্ট টেকনিকটা সূত্র নম্বর 10, শব্দের শেষে রস্যই থাকলে মূল শব্দ প্লাস ইষ্ণি সয়নয় রস্যিকার হয়, যেমন রাবণী রাবণ যোগ ইষ্ণি রাবণী। এটা হলো আমাদের অনেকগুলো টেকনিক আমরা শিখলাম। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি তদ্বিত প্রত্যয় নির্ণয় করা। ফার্সি তদ্বিত প্রত্যয় হলো যে তর গিরি গড় খোর দান বা দানি দার বাজ বা বাজি সহি নবিস, তারপরে খানা বন্ধ বা বন্দি, যেমন চালবাজ কারিগর জমিদার বর্গাদার ইত্যাদি হলো যে আমাদের ফার্সি তদ্বিত প্রত্যয়। হিন্দি তদ্বিত প্রত্যয় যেমন সা সে আন ওয়ান আলা ওয়ালা বা পনা, যেমন গিন্নিপনা দারোয়ান ইত্যাদি। ঔপনিবেশিক শব্দের ইক প্রত্যয়যুক্ত গঠন ব্যাকরণ সিদ্ধ না হলেও বহুল আলোচিত। যে ঔপনিবেশিক শব্দে যে আমাদের ইক প্রত্যয় গঠন ব্যবহার ব্যাকরণ সিদ্ধ না হলেও বহুল। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি, তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করে দেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আমি মনে করেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন।